কেমন আছেন প্রিয় শ্রোতা বন্ধুরা? নিশ্চয়ই ভালো। লক্ষ্মীস স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন শ্রীকান্ত উপন্যাস। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছদ। পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা উপন্যাসটি শুনছেন এবং কোন অংশটুকু আপনাকে ভাবিয়েছে কমেন্ট বক্সে জানালে খুশি হব। শুরু করছি শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের ষষ্ঠ পরিচ্ছদ। সকালে উঠিয়া শুনিলাম কুশারী মহাশয় মধ্যাহ্নভোজনের নিমন্ত্রণ করিয়া গিয়াছেন। ঠিক সেই আশঙ্কাই করিতেছিলাম। জিজ্ঞাসা করিলাম, আমি একা নাকি? রাজলক্ষ্মী হাসিয়া কহিল, না, আমিও আছি। যাবে? যাব বই কি। তাহার এই নিঃসংকোচ উত্তর শুনিয়া অবাক হইয়া গেলাম। খাওয়া বস্তুটা যে হিন্দু ধর্মের কী এবং সমাজের কতখানি ইহার উপর নির্ভর করে রাজলক্ষ্মী তাহা জানে, এবং কত বড় নিষ্ঠার সহিত ইহাকে মানিয়া চলে আমিও তাহা জানি। অথচ এই তাহার জবাব। কুশারী মহাশয় সম্বন্ধে বেশি কিছু জানি না, তবে বাহির হইতে তাহাকে যতটা দেখা গিয়াছে মনে হইয়াছে তিনি আচারপরায়ণ ব্রাহ্মণ, এবং ইহাও নিশ্চিত যে রাজলক্ষ্মীর ইতিহাস তিনি অবগত নহেন। কেবল মনিব বলিয়াই নিমন্ত্রণ করিয়া গিয়াছেন, কিন্তু রাজলক্ষ্মী যে আজ সেখানে গিয়া কি করিয়া কি করিবে আমি তাহা ভাবিয়া পাইলাম না। অথচ আমার প্রশ্নটা বুঝিয়াও সে যখন কিছুই কহিল না, তখন ইহারই নিহিত কুণ্ঠা আমাকেও নির্বাক করিয়া রাখিল। যথাসময়ে গোজান আসিয়া উপস্থিত হইল। আমি প্রস্তুত হইয়া বাহিরে আসিয়া দেখিলাম রাজলক্ষ্মী গাড়ির কাছে দাঁড়াইয়া। কহিলাম, যাবে না? সে কহিল, যাবার জন্যই তো দাঁড়িয়ে আছি। এই বলিয়া সে গাড়ির ভিতরে বসিল। রতন সঙ্গে যাইবে, সে আমার পিছনে ছিল। ঠাকুরানীর সাজসজ্জা দেখিয়া সে যে নিরতিশয় বিস্ময়াপন্ন হইল তাহার মুখ দেখিয়া তাহা বুঝিলাম। আমিও আশ্চর্য হইয়াছিলাম, কিন্তু সেও যেমন প্রকাশ করিল না, আমিও তেমনি নীরব হইয়া রহিলাম। বাড়িতে সে কোনো কালেই বেশি গহনা পরে না। কিছুদিন হইতে তাহাও কমিতেছিল, কিন্তু আজ দেখা গেল তাহার গায়ে কিছুই প্রায় নাই। যে হারটা সচরাচর তাহার গলায় থাকে সেইটি, এবং হাতে একজোড়া বালা। ঠিক মনে নাই, তবুও যেন মনে হইল কাল রাত্রি পর্যন্ত যে চুড়ি কয়গাছি দেখিয়াছিলাম সেগুলিও যেন সে আজ ইচ্ছা করিয়াই খুলিয়া ফেলিয়াছে। পরনের কাপড়খানিও নিতান্ত সাধারণ, বোধহয় সকালে স্নান করিয়া যাহা পরিয়াছিল তাহাই। গাড়িতে উঠিয়া বসিয়া আস্তে আস্তে বলিলাম, একে একে যে সমস্ত ছাড়লে দেখছি, কেবল আমিই বাকি রয়ে গেলাম। রাজলক্ষ্মী আমার মুখের পানে চাহিয়া একটু হাসিয়া কহিল, এমন তো হতে পারে এই একটার মধ্যেই সমস্ত রয়ে গেছে, তাই যেগুলো বাড়তি ছিল সেগুলোই একে একে ঝরে যাচ্ছে। এই বলিয়া সে পিছনে একবার চাহিয়া দেখিল রতন কাছাকাছি আছে কিনা। তারপরে গাড়োয়ানটাও না শুনিতে পাই এমনই অত্যন্ত মৃদুকণ্ঠে কহিল, বেশ তো, সে আশীর্বাদই করো না তুমি। তোমার বড় তো আমার আর কিছু নেই। তোমাকেও যার বদলে অনায়াসে দিতে পারি, আমাকে সেই আশীর্বাদই তুমি করো। চুপ করিয়া রহিলাম। কথাটা একদিকে চলিয়া গেল, যাহার জবাব দেবার কোনো সাধ্যই আমার ছিল না। সেও আর কিছু না বলিয়া মোটা বালিশ টানিয়া লইয়া গুটিসুটি হইয়া আমার পায়ের কাছে শুইয়া পড়িল। আমাদের গঙ্গামাটি হইতে পোড়ামাটি যাইবার একটা অত্যন্ত সোজা পথ আছে। সম্মুখের শুষ্ক জলখাতটার উপরে যে সংকীর্ণ বাঁশের সাঁকো আছে তাহার উপর দিয়া গেলে মিনিট 10 মধ্যেই যাওয়া যায়, কিন্তু গরুর গাড়িতে অনেকখানি রাস্তা ঘুরিয়া ঘণ্টা 2 বিলম্বে পৌঁছিতে হয়। এই দীর্ঘ পথটায় দুজনের মধ্যে আর কোনো কথাই হইল না। সে কেবল আমার হাতখানা তাহার গলার কাছে টানিয়া লইয়া ঘুমানোর ছল করিয়া নিঃশব্দে পড়িয়া রহিল। কুশারী মহাশয়ের দ্বারে আসিয়া যখন গোজান থামিল, তখন বেলা দ্বীপ্রহর উত্তীর্ণ হইয়া গেছে।
কর্তা এবং গৃহিণী উভয়েই একসঙ্গে বাহির হইয়া অভ্যর্থনা করিয়া গ্রহণ করিলেন এবং অতিশয় সম্মানিত অতিথি বলিয়াই বোধহয় সদরে না বসাইয়া একেবারে ভিতরে লইয়া গেলেন। তাছাড়া অনতিবিলম্বেই বোঝা গেল শহর হইতে দূরবর্তী এই সকল সামান্য পল্লী অঞ্চলে অবরোধের সেরূপ কঠোর শাসন প্রচলিত নাই। কারণ আমাদের শুভাগমন প্রচারিত হইতে না হইতেই প্রতিবেশীদের অনেকেই, যাহারা খুড়া, জ্যাঠা, মাসিমা ইত্যাদি প্রীতি ও আত্মীয় সম্বন্ধে কুশারী ও তাহার গৃহিণীকে আপ্যায়িত করিয়া একে একে দুইয়ে দুইয়ে প্রবেশ করিয়া তামাশা দেখিতে লাগিলেন, তাহাদের সকলেই অবলা নহেন। রাজলক্ষ্মীর ঘোমটা দেবার অভ্যাস ছিল না। সেও আমারই মতো সম্মুখের বারান্দায় একখানি আসনের উপর বসিয়াছিল। এই অপরিচিত রমণীর সাক্ষাতেও এই অনাহতের দল বিশেষ কোনো সংকোচ অনুভব করিলেন না। তবে সৌভাগ্য এইটুকুই যে আলাপ করিবার ঔৎসুক্যটা নিতান্তই তাহার প্রতি না হইয়া আমার প্রতি প্রদর্শিত হইতে লাগিল। কর্তা অতিশয় ব্যস্ত, তাহার ব্রাহ্মণীও তেমনি। কেবল বাড়ির বিধবা মেয়েটি রাজলক্ষ্মীর পাশে স্থির হইয়া বসিয়া একটা তালপাখা লইয়া তাহাকে মৃদু মৃদু বাতাস করিতে লাগিল। আর আমি কেমন আছি, কি অসুখ, কতদিন থাকিব, জায়গাটা ভালো মনে হইতেছে কিনা, জমিদারি নিজে না দেখিলে চুরি হয় কিনা, ইহার নতুন কোনো বন্দোবস্ত করিবার প্রয়োজন বোধ করিতেছি কিনা ইত্যাদি অর্থ ও ব্যর্থ নানাবিধ প্রশ্নোত্তরমালার ফাঁকে ফাঁকে কুশারী মহাশয়ের সাংসারিক অবস্থাটা একটু পর্যবেক্ষণ করিয়া দেখিতে লাগিলাম। বাটিতে অনেকগুলি ঘর এবং সেগুলি মাটির। তথাপি মনে হইল কাশীনাথ কুশারীর অবস্থা সচ্ছল তো বটেই, বোধ করি একটু বিশেষ রকমই ভালো। প্রবেশ করিবার সময় বাহিরের চণ্ডীমণ্ডপের একধারে একটা ধানের মরাই লক্ষ্য করিয়া আসিয়াছিলাম। ভিতরের প্রাঙ্গণেও দেখিলাম তেমনি আরও গোটা দুই ঢেকি, বোধ হইল অনতিকাল পূর্বেই যেন তাহার কাজ বন্ধ হইয়াছে। একটা বাতাবি বৃক্ষতলে ধান সিদ্ধ করিবার কয়েকটা চুল্লি নিকানো মোছানো ঝরঝর করিতেছে এবং সেই পরিষ্কৃত স্থানটুকুর উপরে ছায়াতলের দুটি পরিপুষ্ট গোবৎস ঘাড় কাত করিয়া আরামে নিদ্রা দিতেছে। তাহাদের মায়েরা কোথায় বাঁধা আছে চোখে পড়িল না সত্য, কিন্তু এটা বোঝা গেল কুশারী পরিবারের অন্যের মতো দুগ্ধেরও বিশেষ কোনো অনটন নাই। দক্ষিণের বারান্দার দেয়াল ঘেঁষিয়া ৬-৭টা বড় মাটির কলসি বিড়ার উপর বসানো আছে। হয়তো গুড় আছে, কি আছে জানি না, কিন্তু যত্ন দেখিয়া মনে হইল না যে তাহারা শূন্য গর্ভের কিংবা অবহেলার বস্তু। কয়েকটা খুঁটির গায়েই দেখিলাম ঢেরা সমেত পাট এবং শনের গোছা বাঁধা রহিয়াছে। সুতরাং বাটিতে যে বিস্তর দড়ি দড়ার আবশ্যক হয় তাহা অনুমান করা অসঙ্গত জ্ঞান করিলাম না। কুশারী গৃহিণী খুব সম্ভবত আমাদের অভ্যর্থনার কাজেই অন্যত্র নিযুক্তা। কর্তাটিও একবার দেখা দিয়াই অন্তর্ধান করিয়াছিলেন। তিনি অকস্মাৎ ব্যতিব্যস্ত হইয়া উপস্থিত হইলেন এবং রাজলক্ষ্মীকে উদ্দেশ্য করিয়া অনুপস্থিতির কৈফিয়ত আর এক প্রকারে দিয়া কহিলেন, মা, এবার যাই, আহ্নিকটা সেরে এসে একেবারে বসি। বছর 15-16 একটি সুন্দর সবলকায় ছেলে উঠোনের একধারে দাঁড়াইয়া গভীর মনোযোগের সহিত আমাদের কথাবার্তা শুনিতেছিল। কুশারী মহাশয়ের দৃষ্টি তাহার প্রতি পড়িতেই বলিয়া উঠিলেন, বাবা হরিপদ, নারায়ণের অন্নবোধ করি এতক্ষণে প্রস্তুত হলো, একবার ভোগটি দিয়ে এসো গে বাবা। আহ্নিকের বাকিটুকু শেষ করতে আমার দেরি হবে না। আমার প্রতি চাহিয়া কহিলেন, আজ মিছায় আপনাকে কষ্ট দিলাম, বড় দেরি হয়ে গেল। এই বলিয়া আমার প্রত্যুত্তরের অপেক্ষায় আর দেরি না করিয়া চক্ষের পলকে নিজেই অদৃশ্য হইয়া গেলেন। এইবার যথাকালে, অর্থাৎ যথাকালের অনেক পরে আমাদের মধ্যাহ্নভোজনের ঠাঁই করার খবর পৌঁছিল। বাঁচা গেল। কেবল অতিরিক্ত বেলার জন্য নয়, এবার আগন্তুকগণের প্রশ্নবাণে বিরত অনুভব করিয়াই হাঁপ ছাড়িয়া বাঁচিলাম।
তাহারা আহার্য প্রস্তুত হইয়াছে শুনিয়া অন্তত কিছুক্ষণের জন্য আমাকে অব্যাহতি দিয়া যে যার বাড়িতে চলিয়া গেলেন। কিন্তু খাইতে বসিলাম কেবল আমি একা। কুশারী মহাশয় সঙ্গে বসিলেন না, কিন্তু সম্মুখে আসিয়া বসিলেন। হেতুটা তিনি সবিনয়ে এবং সগৌরবে নিজেই ব্যক্ত করিলেন। উপবিদ ধারণের দিন হইতেই ভোজনকালে সেই যে মৌনী হইয়াছিলেন সে ব্রত আজও ভঙ্গ করেন নাই। সুতরাং একাকী নির্জন গৃহে এই কাজটা তিনি এখনও সম্পন্ন করেন। আপত্তি করিলাম না, আশ্চর্যও হইলাম না। কিন্তু রাজলক্ষ্মী সম্বন্ধে যখন শুনিলাম আজ তাহারও নাকি একটা ব্রত আছে, পরান্ন গ্রহণ করিবেন না, তখনই আশ্চর্য হইলাম। এই ছলনায় মনে মনে ক্ষুব্ধ হইয়া উঠিলাম এবং ইহার কি যে প্রয়োজন ছিল তাহা ভাবিয়া পাইলাম না। কিন্তু রাজলক্ষ্মী আমার মনের কথা চক্ষের পলকে বুঝিয়া লইয়া কহিল, তার জন্য তুমি দুঃখ করো না, ভালো করে খাও। আমি যে আজ খাবো না এরা সবাই জানতেন। বলিলাম, অথচ আমি জানতাম না। কিন্তু এই যদি কষ্ট করে আসবার কি আবশ্যক ছিল? ইহার উত্তর রাজলক্ষ্মী দিল না, দিলেন কুশারী গৃহিণী। কহিলেন, এ কষ্ট আমিই স্বীকার করিয়েছি বাবা। মা যে এখানে খাবেন না তা জানতাম, তবু আমরা যাদের দয়ায় দুটি অন্ন পাই তাদের পায়ের ধুলো বাড়িতে পড়বে এ লোভ সামলাতে পারলাম না। কি বলো মা? এই বলিয়া তিনি রাজলক্ষ্মীর মুখের প্রতি চাহিলেন। রাজলক্ষ্মী বলিল, এ জবাব আজ নয় মা, আরেকদিন আপনাকে দিব। এই বলিয়া সে হাসিল। আমি কিন্তু অত্যন্ত আশ্চর্য হইয়া কুশারী গৃহিণীর মুখের প্রতি চোখ তুলিয়া চাহিলাম। পল্লী গ্রামে, বিশেষ এইরূপ সুদূর পল্লীতে ঠিক এমনই সহজ সুন্দর কথাগুলো যেন কোনো রমণীর মুখেই শুনিবার কল্পনা করি নাই। কিন্তু এখনও যে এই পল্লী অঞ্চলেই আরও একটি ঢের বেশি আশ্চর্য নারীর পরিচিতি পাইতে বাকি ছিল তা স্বপ্নেও ভাবি নাই। আমার পরিবেশনের ভার বিধবা কন্যার উপর অর্পণ করিয়া কুশারী গৃহিণী তালপাতা হাতে আমার সম্মুখে বসিয়াছিলেন। বোধহয় বয়সে আমার অনেক বড় হইবেন বলিয়াই মাথার উপর অঞ্চলখানি ছাড়া মুখে কোনো আবরণ ছিল না। তাহা সুন্দর কিংবা অসুন্দর মনেই হইল না, কেবল এইটুকুই মনে হইল ইহা সাধারণ বাঙালি মায়ের মতো স্নেহ ও করুণায় পরিপূর্ণ। দ্বারের কাছে কর্তা স্বয়ং দাঁড়াইয়াছিলেন। বাহির হইতে তাহার মেয়ে ডাকিয়া কহিল, বাবা, তোমার খাবার দেওয়া হয়েছে। বেলা অনেক হইয়াছিল এবং এই খবরটুকুর জন্যই বোধহয় তিনি সাগ্রহে অপেক্ষা করিতেছিলেন। তথাপি একবার বাহিরে ও একবার আমার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এখন একটু থাক মা, বাবুর খাওয়াটা। গৃহিণী তৎক্ষণাৎ বাধা দিয়া বলিয়া উঠিলেন, না, তুমি যাও, মিথ্যে সময় নষ্ট করো না। ঠান্ডা হয়ে গেলে তোমার খাওয়া হয় না আমি জানি। কুশারী সংকোচ বোধ করিতেছিলেন। কহিলেন, নষ্ট আর কি হবে, বাবুর খাওয়াটা হয়েই যাক না। গৃহিণী কহিলেন, আমি থাকতে যদি খাওয়ার ত্রুটি হয় তো তোমার দাঁড়িয়ে থাকলেও সারবে না। তুমি যাও। কি বলো বাবা? এই বলিয়া তিনি আমার প্রতি চাহিয়া হাসিলেন। আমিও হাসিয়া বলিলাম, হয়তোবা ত্রুটি বাড়বে, আপনি যান কুশারী মশাই। অমন অভুক্ত চেয়ে দাঁড়িয়ে থাকলে কোনো পক্ষেই সুবিধে হবে না। তিনি আর বাক্যব্যয় না করিয়া ধীরে ধীরে চলিয়া গেলেন। কিন্তু মনে হইল সম্মানিত অতিথির আহারের স্থানে উপস্থিত না থাকিবার সংকোচটা সঙ্গে লইয়াই গেলেন। কিন্তু এইটাই যে আমার মস্ত ভুল হইয়াছিল তাহা কিছুক্ষণ পরেই আর অবিদিত রহিল না। তিনি চলিয়া গেলে তাহার গৃহিণী বলিলেন, নিরামিষ আলু চালের ভাত খান, জুড়িয়ে গেলে আর খাওয়াই হয় না, তাই জোর করে পাঠিয়ে দেওয়া। কিন্তু তাও বলি বাবা, যারা অন্নদাতা তাদের পূর্বে নিজের বাড়িতে অন্ন গ্রহণ করাও কঠিন। কথাটাই মনে মনে আমার লজ্জা করিতে লাগিল। বলিলাম, অন্নদাতা আমি নই, কিন্তু তাও যদি সত্য হয় সেটুকু এত কম যে এটুকু বাদ গেলে বোধ করি আপনারা টেরও পেতেন না। কুশারী গৃহিণী ক্ষণকাল চুপ করিয়া রহিলেন। মনে হইল তাহার মুখখানি ধীরে ধীরে যেন
অতিশয় ম্লান হইয়া উঠিল। তারপরে কহিলেন, তোমার কথাটা নিতান্ত মিথ্যা নয় বাবা, ভগবান আমাদের কিছু কম দেননি, কিন্তু এখন মনে হয় এত যদি তিনি নাই দিতেন, হয়তো এর চেয়ে তার বেশি দয়াই প্রকাশ পেত। বাড়িতে ওই তো কেবল একটা বিধবা মেয়ে, কি হবে আমাদের গোলা ভরা ধানে, কড়া ভরা দুধে আর কলসি কলসি গুড় নিয়ে? এসব ভোগ করবার যারা ছিল তারা তো আমাদের ত্যাগ করেই চলে গেছে। কথাটা বিশেষ কিছুই নয়, কিন্তু বলিতে বলিতেই তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল এবং ওষ্ঠাধর স্ফুরিত হইয়া উঠিল। বুঝিলাম অনেক গভীর বেদনাই এই কয়টি কথার মধ্যে নিহিত আছে। ভাবিলাম হয়তো তাহার কোনো উপযুক্ত পুত্রের মৃত্যু হইয়াছে এবং ওই যে ছেলেটিকে ইতপূর্বে দেখিয়াছি, তাহাকে অবলম্বন করিয়া হতশ্বাস পিতা মাতা আর কোনো সান্ত্বনাই পাইতেছে না। আমি নীরব হইয়া রহিলাম। রাজলক্ষ্মীও কোনো কথা না কহিয়া কেবল তাহার হাতখানি নিজের মধ্যে টানিয়া লইয়া আমারই মতো নিঃশব্দে বসিয়া রহিল। কিন্তু আমাদের ভুল ভাঙিল তাহার পরের কথাই। তিনি আপনাকে আপনি সংবরণ করিয়া লইয়া পুনশ্চ কহিলেন, কিন্তু আমাদের মতো তাদেরও তো তোমরাই অন্নদাতা। কর্তাকে বললাম, মনিবকে দুঃখের কথা জানাতে লজ্জা নেই, আমাদের মা বাবাকে নিমন্ত্রণের ছল করে একবার ধরে আনো, আমি তাদের কাছে কেঁদে কেটে দেখি যদি তারা এর কোনো বিহিত করে দিতে পারেন। এই বলিয়া এইবার তিনি অঞ্চল তুলিয়া নিজের অশ্রুজল মোচন করিলেন। সমস্যা অত্যন্ত জটিল হইয়া উঠিল। রাজলক্ষ্মীর মুখের প্রতি চাহিয়া দেখিলাম সেও আমারই মতো সংশয়ে পড়িয়াছে, কিন্তু পূর্বের মতো এখনো দুজনে মৌন হইয়া রহিলাম। কুশারী গৃহিণী এবার তাদের দুঃখের ইতিহাস ধীরে ধীরে ব্যক্ত করিতে লাগিলেন। শেষ পর্যন্ত শুনিয়া বহুক্ষণ কাহারও মুখে কোনো কথা বাহির হইল না, কিন্তু এ বিষয়ে সন্দেহ রহিল না যে এ কথা বিবৃত করিয়া বলিতে ঠিক এতখানি ভূমিকারই প্রয়োজন ছিল। রাজলক্ষ্মী পরাহ্ন গ্রহণ করিবে না শুনিয়াও এই মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ হইতে শুরু করিয়া কর্তাটিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা পর্যন্ত কিছুই বাদ দেওয়া চলিত না। কিন্তু সে যাই হোক, কুশারী গৃহিণী তাহার চক্ষের জল ও অস্ফুট বাক্যের ভিতর দিয়া ঠিক কতখানি যে ব্যক্ত করিলেন তাহা জানি না, এবং ইহার কতখানি যে সত্য তাহাও এক পক্ষ শুনিয়া নিশ্চয় করা কঠিন। কিন্তু আমাদের মধ্যস্থতায় যেসব সমস্যা তাহারা নিষ্পত্তি করিয়া দিতে স্বনির্বন্ধ আবেদন করিলেন তাহা যেমন বিস্ময়কর, তেমনি মধুর ও তেমনি কঠোর। কুশারী গৃহিণী যে দুঃখের ইতিহাসটা বিবৃত করিলেন তাহার মোট কথাটা এই যে, গৃহে তাহাদের খাওয়া পড়ার যথেষ্ট সচ্ছলতা থাকা সত্ত্বেও শুধু যে কেবল সংসারটাই তাহাদের বিষ হইয়া গিয়াছে তাই নয়, সমস্ত পৃথিবীর কাছে তাহারা লজ্জায় মুখ দেখাইতে পারিতেছে না, এবং সমস্ত দুঃখের মূল হইতেছেন তাহার একমাত্র ছোট যা সুনন্দা। এবং যদিচ তাহার দেবর যদুনাথ ন্যায়রত্নও তাহাদেরও কম শত্রুতা করেন নাই, কিন্তু আসল অভিযোগটা তাহার সেই সুনন্দার বিরুদ্ধে। এই বিদ্রোহী সুনন্দা ও তাহার স্বামী যখন সম্প্রতি আমাদের প্রজা, তখন যেমন করিয়াই হোক ইহাদের বশ করিতে হইবে। ঘটনাটা সংক্ষেপে এইরূপ। তাহার শ্বশুর শাশুড়ি যখন স্বর্গগত হন তখন তিনি এ বাড়ির বধূ। যদু কেবল ৬-৭ বছরের বালক। এ বালককে মানুষ করিয়া তুলিবার ভার তাহারই উপর পড়ে, এবং সেদিন পর্যন্ত এ ভার তিনি বহন করিয়াই আসিয়াছেন। পৈতৃক বিষয়ের মধ্যে একখানি মাটির ঘর, বিঘা ২-৩ ব্রহ্মোত্তর জমি এবং ঘর কয়েক যজমান, মাত্র এইটুকুর উপর নির্ভর করিয়াই তাহার উপার্জনের ফল। ঠাকুরপো কোনো সাহায্যই করেন নাই, সাহায্য কখনো তাহার কাছে প্রার্থনাও করা হয় নাই। আমি কহিলাম, এখন বুঝি তিনি অনেক দাবি করছেন? কুশারী গৃহিণী ঘাড় নাড়িয়া কহিলেন, দাবি কিসের বাবা, এ সমস্তই তো তার, সমস্তই সে নিত। সুনন্দা যদি না মাঝে পড়ে আমার সোনার সংসার ছারখার করে দিত। কথাটা
আমি ঠিক বুঝতে না পারিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, কিন্তু আপনার এই ছেলেটি? তিনিও প্রথমটা বুঝিতে পারিলেন না। পরে বুঝিয়া বলিলেন, ওই বিজয়ের কথা বলছো? ও তো আমাদের ছেলে নয় বাবা, ও একটি ছাত্র। ঠাকুরপোর টোলে পড়তো, এখনও তার কাছেই পড়ে, শুধু আমার কাছে থাকে। এই বলিয়াই তিনি বিজয় সম্বন্ধে আমাদের অজ্ঞতা দূর করিয়া কহিতে লাগিলেন, কত দুঃখে যে ঠাকুরপোকে মানুষ করি সে ভগবান জানেন, এবং পাড়ার লোকেও কিছু জানেন, কিন্তু নিজে আজ সে সমস্ত ভুলেছে, শুধু আমরাই ভুলতে পারিনি। এই বলিয়া তিনি চোখের কোণটা হাত দিয়া মুছিয়া ফেলিয়া কহিলেন, কিন্তু সে যাক বাবা, সে অনেক কথা। আমি ঠাকুরপোর পইতে দিলাম। কর্তা তাকে পড়ার জন্য মিহিরপুরে শিবু তর্কালঙ্কারের টোলে পাঠিয়ে দিলেন। বাবা, ছেলেটাকে ছেড়ে থাকতে পারিনি বলে আমি নিজে কতদিন গিয়ে মিহিরপুরে বাস করে এসেছি, সেও আজ তার মনে পড়ে না। যাক, এমন করে কত বছরই না কেটে গেল। ঠাকুরপোর পড়া সাঙ্গ হলো। কর্তা তাকে সংসারী করার জন্য মেয়ে খুঁজে বেড়াতে লাগলেন। এমন সময় বলা নেই কওয়া নেই, হঠাৎ একদিন শিবু তর্কালঙ্কারের মেয়ে সুনন্দাকে বিয়ে করে এনে উপস্থিত। আমাকে নাই বলুক বাবা, অমন দাদার পর্যন্ত একটা মত নিলে না। আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম, মত না নেওয়ার কি বিশেষ কারণ ছিল? গৃহিণী কহিলেন, ছিল বই কি। ওরা আমাদের ঠিক স্বঘরও নয়, কুলে শিলে মানে ঢের ছোট। কর্তা রাগ করলেন। দুঃখে লজ্জায় বোধ করে এমন মাসখানেক কারো সঙ্গে কথাবার্তা পর্যন্ত কইলেন না। কিন্তু আমি রাগ করিনি। সুনন্দার মুখখানি দেখে প্রথম থেকেই যেন গলে গেলাম। তার উপর যখন শুনতে পেলাম তার মা মারা গেছে, বাপ ঠাকুরপোর হাতে তাকে সঁপে দিয়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন, তখন ওই ছোট্ট মেয়েটিকে পেয়ে আমার যে কি হলো তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু সে যে একদিন তার এমন শোধ দেবে, এ কথা তখন কে ভেবেছিল? এই বলিয়া তিনি হঠাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। বুঝিলাম এইখানে ব্যথাটা অতিশয় তীব্র, কিন্তু নীরবে রহিলাম। রাজলক্ষ্মী এতক্ষণে কোনো কথা কহে নাই। সে আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, এখন তারা কোথায়? প্রত্যুত্তরে তিনি ঘাড় নাড়িয়া যাহা ব্যক্ত করিলেন তাহাতে বোঝা গেল ইহারা আজও এই গ্রামেই আছেন। ইহার পরে অনেকক্ষণ পর্যন্ত কথা কহিলেন না। তাহার সুস্থ হইতে একটু বেশ সময় লেগে গেল, কিন্তু আসল বস্তুটা এখন পর্যন্ত ভালো করিয়া বোঝাই গেল না। এদিকে আমার খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল, কারণ কান্নাকাটি সত্ত্বেও এ বিষয়ে বিশেষ বিঘ্ন ঘটে নাই। সহসা তিনি চোখ মুছিয়া সোজা হইয়া বসিলেন এবং আমার থালার দিকে চাহিয়া অনুতপ্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, থাক বাবা, সমস্ত দুঃখের কাহিনী বলতে গেলে শেষও হবে না, তোমাদের ধৈর্যও থাকবে না। আমার সোনার সংসার যারা চোখে দেখেছে কেবল তারাই জানে ছোট বউ আমার কী সর্বনাশ করে গেছে। কেবল সেই লঙ্কা কাণ্ডটাই তোমাদের সংক্ষেপে বলবো। যে সম্পত্তিটার উপর আমাদের সমস্ত নির্ভর, সেটা এক সময়ে একজন তাঁতের ছিল। বছরখানেক পূর্বে হঠাৎ একদিন সকালে তার বিধবা স্ত্রী নাবালক ছেলেটিকে সঙ্গে করে বাড়িতে এসে উপস্থিত। রাগ করে কত কী যে বলে গেল তার ঠিকানা নেই। হয়তো তার কিছুই সত্য নয়, হয়তো তার সমস্তই মিথ্যা। ছোট বউ স্নান করে যাচ্ছিল রান্নাঘরে, সে যেন সেই সব শুনে একেবারে পাথর হয়ে গেল। তারা চলে গেলেও তার সে ভাব আর ঘুচতে চাইল না। আমি ডেকে বললাম, সুনন্দা, দাঁড়িয়ে রইলি, বেলা হয়ে যাচ্ছে না? কিন্তু জবাবের জন্য তার মুখের পানে চেয়ে আমার ভয় হলো। তার চোখের চাহনিতে কিসের যেন একটা আলো ঠিকরে পড়ছে, কিন্তু শ্যামবর্ণ মুখখানি একেবারে ফ্যাকাশে বিবর্ণ। তাঁতি বউয়ের প্রত্যেক কথাটি যেন বিন্দু বিন্দু করে সে তার সর্বাঙ্গ থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে গেছে। সে তক্ষণি আমার জবাব দিল না, কিন্তু আস্তে আস্তে কাছে এসে বললে, দিদি, তাঁতি বউকে তার স্বামীর বিষয় তোমরা ফিরিয়ে দেবে না?
তার ওইটুকু নাবালক ছেলেকে তোমরা সর্বস্ব বঞ্চিত করে সারা জীবন পথের ভিখারি করে রেখে দেবে? আশ্চর্য হয়ে বললাম, শোনো কথা একবার। কানাই বসাকের সমস্ত সম্পত্তি দেনার দায়ে বিক্রি হয়ে গেলে ইনি কিনে নিয়েছেন। নিজের কেনা বিষয় কে কবে পরকে ছেড়ে দেয় ছোট বউ? ছোট বউ বললে, কিন্তু বড়ঠাকুর এত টাকা পেলেন কোথায়? রাগ করে জবাব দিলাম, সে কথা জিজ্ঞেস করগে তোর বড়ঠাকুরকে, বিষয় যে কিনেছে। এই বলে আহ্নিক করতে চলে গেলাম। রাজলক্ষ্মী কহিল, সত্যই তো, যে বিষয় নিলাম হয়ে গেছে তা ফিরিয়ে দিতেই বা ছোট বউ বলে কি করে? কোষারি গৃহিণী কহিলেন, বলো তো বাছা। কিন্তু এ কথা বলা সত্ত্বেও তাহার মুখের উপর লজ্জার যেন একটা কালো ছায়া পড়িল। কহিলেন, তবে ঠিক নিলাম হয়েই তো বিক্রি হয়নি, কি না তাই? আমরা হলাম তাদের পুরুত বংশ। কানাই বসাক মৃত্যুকালে এর উপরেই সমস্ত ভার দিয়ে গিয়েছিল। কিন্তু তখন তো আর ইনি জানতেন না, সেই সঙ্গে একরাশ দেনাও রেখে গিয়েছিল। তাহার কথা শুনিয়া রাজলক্ষ্মী ও আমি উভয়েই কেমন যেন স্তব্ধ হইয়া গেলাম। কি যেন একটা নোংরা জিনিস আমার মনের ভিতরটা এক মুহূর্তেই মলিন করিয়া দিয়া গেল। কুশারী গৃহিণী বোধ করি ইহা লক্ষ্য করিলেন না। বলিলেন, জপ আহ্নিক সমস্ত সেরে ঘণ্টা 2 পরে ফিরে এসে দেখি সুনন্দা সেইখানে ঠিক তেমনি স্থির হয়ে বসে আছে, কোথাও একটা পা পর্যন্ত বাড়ায়নি। কর্তা কাছারি সেরে এক্ষুনি এসে পড়বেন। ঠাকুরপো বিনুকে নিয়ে খামার দেখতে গেছে, তারও ফিরতে দেরি নেই। বিজয় নাইতে গেছে, এক্ষুনি এসে ঠাকুর পুজোয় বসবে। রাগের পরিসীমা রইল না। বললাম, তুই কি রান্নাঘরে আজ ঢুকবি নে? ওই বজ্জাত তাঁতি বেটির ছেঁড়া কথা নিয়েই সারাদিন বসে থাকবি? সুনন্দা মুখ তুলে বলল, না দিদি, যে বিষয় আমাদের নয় সে যদি তোমরা ফিরিয়ে না দাও তো আমি রান্নাঘরে ঢুকবো না। ওই নাবালক ছেলেটার মুখের গ্রাস কেড়ে নিয়ে আমার স্বামী পুত্রকে খাওয়াতে পারবো না, ঠাকুরের ভোগ রেধেও দিতে পারবো না। এই বলে সে তার নিজের ঘরে চলে গেল। সুনন্দাকে আমি চিনতাম। সে যে মিথ্যা বলে না, সে যে অধ্যাপক সন্ন্যাসী বাপের কাছে ছোটবেলা থেকে অনেক শাস্ত্র পড়েছে তাও জানতাম। কিন্তু সে যে মেয়ে মানুষ হয়েও এমন পাষাণ কঠিন হতে পারবে তাই কেবল তখনও জানতাম না। আমি তাড়াতাড়ি ভাত রাঁধতে গেলাম। পুরুষেরা সব বাড়ি ফিরে এলেন। কর্তার খাবার সময় সুনন্দা দরজার বাইরে এসে দাঁড়ালো। আমি দূর থেকে হাত জোড় করে বললাম, সুনন্দা, একটু ক্ষমা দে, ওর খাওয়াটা হয়ে যাক। সে এটুকু অনুরোধও রাখলে না, গন্ডুস করে খেতে বসেছিলেন। জিজ্ঞেস করলে, তাঁতিদের সম্পত্তি কি আপনি টাকা দিয়ে নিয়েছিলেন? ঠাকুর তো কিছু রেখে যাননি। এ তো আপনাদের মুখেই অনেকবার শুনেছি। তবে এত টাকা পেলেন কোথায়? যে কখনো কথা কয় না তার মুখে এই প্রশ্ন শুনে কর্তা প্রথমে একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন। তারপর বললেন, এসব কথার মানে কি বৌমা? সুনন্দা উত্তর দিলে, এর মানে যদি কেউ জানে সে তো আপনি। আজ তাঁতি বউ তার ছেলে নিয়ে এসেছিল, তার সমস্ত কথার পুনরাবৃত্তি করা আপনাদের কাছে বাহুল্য। কিছুই আপনার অজানা নেই। এ বিষয় যার, তাকে যদি ফিরিয়ে না দেন তো আমি বেঁচে থেকে এই মহাপাপের একটা অন্নও আমার স্বামী পুত্রকে খেতে দিতে পারবো না। আমার মনে হলো বাবা, হয় আমি স্বপ্ন দেখছি, না হয় সুনন্দাকে ভয় পেয়েছে। যে ভাসুরকে সে দেবতার বেশি ভক্তি করে তাকেই এই কথা। উনিও খানিকক্ষণ বজ্রাহতের মতো বসে রইলেন। তারপরে জ্বলে উঠে বললেন, বিষয় পাপের হোক পুণ্যের হোক সে আমার, তোমার স্বামী পুত্রের নয়। তোমাদের না পোষায় তোমরা আর কোথাও যেতে পারো, কিন্তু বৌমা, তোমাকে আমি এতকাল সর্বগুণময়ী বলেই জানতাম, কখনো এমন ভাবিনি। এই বলে তিনি আসন ছেড়ে উঠে চলে গেলেন। সেদিন সমস্ত দিন আর কারো মুখে ভাত জল গেল না। কেঁদে গিয়ে ঠাকুরপোর কাছে পড়লাম। বললাম, ঠাকুরপো, তোমাকে যে আমি কোলে করে মানুষ করেছি তার এই ফল? ঠাকুরপোর চোখ দুটি জলে ভরে গেল। বললে, বৌঠান, তুমি আমার মা,
দাদাও আমার পিতৃতুল্য, কিন্তু তোমাদের বড় যে সে ধর্ম। আমারও বিশ্বাস সুনন্দা একটা কথাও অন্যায় বলেনি। শ্বশুর মহাশয় সন্ন্যাস গ্রহণের দিন তাকে আশীর্বাদ করে বলেছিলেন, মা, ধর্মকে যদি সত্যিই চাও তিনি তোমায় পথ দেখিয়ে নিয়ে যাবেন। আমি তাকে এতটুকু বয়স থেকে চিনি বৌঠান, সে কখনো ভুল করেনি। হায় রে পোড়া কপাল, তাকেও যে পোড়ার মুখে ভিতরে ভিতরে এত বশ করে রেখেছিল, আজ আমার তাই চোখ খুলল। সেদিন ভাদ্র সংক্রান্তি, আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে ঝরঝর করে জল পড়ছে, কিন্তু হতভাগী একটা রাত্রিরের জন্যও আমাদের মুখ রাখলে না। ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার শ্বশুরের কালের একঘর প্রজা মরে হেজে 2 বছর হলো চলে গেছে। তাদেরই ভাঙা ঘর একখানি কোনো মতে দাঁড়িয়েছিল। শিয়াল, কুকুর, সাপ ব্যাঙের সঙ্গে তাতেই গিয়ে সেই দুর্দিনে আশ্রয় নিলে। উঠোনের জলকাদা মাটির উপর লুটিয়ে পড়ে কেঁদে উঠলাম, সর্বনাশী, এই যদি তোর মনে ছিল এ সংসারে ঢুকেছিলি কেন? বিনুকে পর্যন্ত যে নিয়ে চললি, তুই কি শ্বশুরকুলের নামটা পর্যন্ত পৃথিবীতে থাকতে দিবি না প্রতিজ্ঞা করেছিস? কিন্তু কোনো উত্তর দিলে না। বললাম, খাবি কি? জবাব দিলে, ঠাকুর যে 3 বিঘে ব্রহ্মোত্তর রেখে গেছেন, তার অর্ধেকটাও তো আমাদের। কথা শুনে মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হলো। বললাম, হতভাগী, তাতে যে একটা দিনও চলবে না। তোরা না হয় না খেয়ে মরতে পারিস, কিন্তু আমার বিনু? বললে, একবার কানাই বসাকের ছেলের কথা ভেবে দেখো দিদি, তার মতো একবেলা এক সন্ধে খেয়েও যদি বিনু বাঁচে তো সেই ঢের। তারা চলে গেল। সমস্ত বাড়িটা যেন হাহাকার করে কাঁদতে লাগলো। সে রাত্রিতে আলো জ্বলল না, হাঁড়ি চড়ল না। কর্তা অনেক রাত্রে ফিরে এসে সমস্ত রাত ওই খুঁটিটা ঠেস দিয়ে বসে কাটালেন। হয়তো বিনু আমার ঘুমোয়নি, হয়তো বাছা আমার খিদের জ্বালায় ছটফট করছে। ভোর না হতেই রাখালকে দিয়ে গরু বাছুর পাঠিয়ে দিলুম, কিন্তু রাক্ষসী ফিরিয়ে দিয়ে তারই হাতে বলে পাঠালে, বিনুকে আমি দুধ খাওয়াতে চাই নে, দুধ না খেয়ে বেঁচে থাকার শিক্ষা দিতে চাই। রাজলক্ষ্মীর মুখ দিয়া কেবল একটা সুগভীর নিঃশ্বাস পড়িল। গৃহিণীর সেই দিনের সমস্ত বেদনা ও অপমানের স্মৃতি উদ্বেল হইয়া তাহার কণ্ঠরোধ করিয়া দিল, এবং আমার হাতের ডাল ভাত শুকাইয়া একেবারে চামড়া হইয়া উঠিল। কর্তার খড়মের শব্দ শোনা গেল। তাহার মধ্যাহ্নভোজন সমাধা হইয়াছে। আশা করি তাহার মৌনব্রত অক্ষুণ্ণ অটট থাকিয়া তাহার সাত্ত্বিক আহারে রাজ কোনো বিঘ্ন ঘটায় নাই। কিন্তু এদিকের ব্যাপারটা জানিতেন বলিয়াই বোধ করি আমার তত্ত্ব লইতে পাড়ায় পাড়ায় লোকের মুখে মুখে কি দুর্নাম, কি কেলেঙ্কারি বাবা, সে আর কি বলবো। কর্তা বললেন, 2 দিন যাক, দুঃখের জ্বালায় তারা আপনিই ফিরবেন। আমি বললাম, তাকে চেনো না, সে ভাঙবে কিন্তু নুইবে না। আর তাই হলো। একটার পর একটা করে আজ 8টা মাস কেটে গেল, কিন্তু তাকে হেড করতে পারলে না। কর্তা ভেবে ভেবে আড়ালে কেঁদে কেঁদে যেন কাঠ হয়ে উঠতে লাগলেন। ছেলেটা ছিল তার প্রাণ, আর ঠাকুরপোকে ভালোবাসতেন ছেলের চেয়ে বেশি। আর সহ্য করতে না পেরে লোক দিয়ে বলে পাঠালেন, তাঁতিদের যাতে কষ্ট না হয় তা তিনি করবেন। কিন্তু সর্বনাশী জবাব দিলে, যা তাদের ন্যায্য পাওনা সমস্ত মিটিয়ে দিলেই তবে ঘরে ফিরব, তার 1 ছোটা কোথাও বাকি থাকতে যাব না। অর্থাৎ তার মানে নিজেদের অবধারিত মৃত্যু। আমি গেলাসের জলে হাতখানা একবার ডুবাইয়া লইয়া জিজ্ঞাসা করিলাম, এখন তাদের কি করে চলে? কুশারী গৃহিণী কাতর হইয়া বলিলেন, এর জবাব আর আমাকে দিতে বলো না বাবা। এ আলোচনা কেউ করতে এলে আমি কানে আঙুল দিয়ে ছুটে পালিয়ে যাই। মনে হয় বুঝিবা আমার দম বন্ধ হয়ে যাবে। এই 8 মাস এ বাড়িতে মাছ আসে না, দুধ ঘির কড়া চড়ে না। সমস্ত বাড়িটার উপর কে যেন এক মর্মান্তিক অভিশাপ রেখে চলে গেছে। এই বলিয়া তিনি চুপ করিলেন, এবং বহুক্ষণ ধরিয়া 3 জনই আমরা স্তব্ধ হইয়া বসিয়া রহিলাম। ঘণ্টাখানেক পরে
আমরা আবার যখন গাড়িতে গিয়া বসিলাম, কুশারী গৃহিণী সজল কণ্ঠে রাজলক্ষ্মীর কানে কানে বলিলেন, মা, তারা তোমারই প্রজা। আমার শ্বশুরের দরুন যে জমিটুকুর ওপর তাদের নির্ভর, সেটুকু তোমার গঙ্গা মাটিতেই। রাজলক্ষ্মী ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। গাড়ি মন্থর গতিতে অগ্রসর হইল। অনেকক্ষণ পর্যন্ত আমি কোনো কথাই কহিলাম না। চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মী অন্যমনস্ক হইয়া কি ভাবিতেছে। তাহার ধ্যান ভঙ্গ করিয়া কহিলাম, লক্ষ্মী, যার লোভ নেই, যে চায় না, তাকে সাহায্য করতে যাওয়ার মতো বিড়ম্বনা আর নাই। রাজলক্ষ্মী আমার মুখের প্রতি চাহিয়া অল্প একটুখানি হাসিয়া বলিল, সে আমি জানি। তোমার কাছে আমার আর কিছুই না হোক, এ শিক্ষা হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন শ্রীকান্ত উপন্যাসের ৩য় পর্বের ৬ষ্ঠ পরিচ্ছদ। এখন শুনবেন ৩য় পর্বের ৭ম পরিচ্ছদ। আপনাকে আপনি বিশ্লেষণ করিলে দেখিতে পাই, যে কয়টি নারী চরিত্র আমার মনের উপর গভীর রেখাপাত করিয়াছে, তাহার একটি সেই কুশারী মহাশয়ের বিদ্রোহী ভাতৃজায়া। এই সুদীর্ঘ জীবনে সুনন্দাকে আমি আজও ভুলি নাই। মানুষকে এত শীঘ্র এবং এত সহজে রাজলক্ষ্মী আপন করিয়া লইতে পারে যে, সুনন্দা যে একদিন আমাকে দাদা বলিয়া ডাকিয়াছিল, তাহাতে বিস্মিত হইবার কিছু নাই। না হইলে এই আশ্চর্য মেয়েটিকে জানিবার সুযোগ আমার কখনো ঘটিত না। অধ্যাপক যদু তর্কালঙ্কারের ভাঙাচোরা ২-৩খানা ঘর আমাদের বাড়ির পশ্চিম মাঠের ওই প্রান্তে চাহিলেই সোজা চোখে পড়ে। এখানে আসিয়া পর্যন্তই পড়িয়াছে। কেবল এক বিদ্রোহিণী যে ওইখানে তাহার স্বামীপুত্র লইয়া বাসা বাঁধিয়াছে, ইহাই জানিতাম না। বাঁশের পুল পার হইয়া একটা কঠিন অনুর্বর মাঠের উপর দিয়া মিনিট 10-এর পথ। মাঝখানে গাছপালা প্রায় কিছুই নাই। অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। আজ সকালে ঘুম ভাঙিয়া উঠিয়া জানালার মধ্য দিয়া যখন ওই জীর্ণ শ্রীহীন ঘরগুলো চোখে পড়িল, তখন অনেকক্ষণ পর্যন্ত এক প্রকার অভূতপূর্ব ব্যথা ও আগ্রহের সহিত চাহিয়া রহিলাম, এবং যে বস্তু অনেক দিন অনেক উপলক্ষে দেখিয়াও বারবার ভুলিয়াছিলাম, সেই কথাই মনে পড়িল যে, সংসারে কোনো কিছুরই কেবলমাত্র বাহিরটা দেখিয়া কিছুই বলিবার জো নাই। কে বলিবে ওই পোড়ো বাড়িটা শিয়াল কুকুরের আশ্রয়স্থল নহে? কে অনুমান করিবে ওই কয়খানা ভাঙা ঘরের মধ্যে কুমার, রঘু, শকুন্তলা, মেঘদূতের অধ্যাপনা চলে? হয়তো স্মৃতি ও ন্যায়ের মীমাংসা ও বিচার লইয়া ছাত্র পরিবৃত এক নবীন অধ্যাপক মগ্ন হইয়া থাকেন। কে জানিবে উহারই মধ্যে এই বাংলাদেশের এক তরুণী নারী ধর্ম ও ন্যায়ের মর্যাদা রাখিতে স্বেচ্ছায় অশেষ দুঃখ বহন করিতেছে। দক্ষিণের জানালা দিয়া বাটির মধ্যে দৃষ্টি পড়ায় মনে হইল, উঠানের উপর কি যেন একটা হইতেছে। রতন আপত্তি করিতেছে এবং রাজলক্ষ্মী তাহা খণ্ডন করিতেছে। সুতরাং কণ্ঠস্বরটা তাহারই কিছু প্রবল। আমি উঠিয়া বাহিরে আসিয়া দাঁড়াইতেই সে কিছু অপ্রতিভ হইয়া গেল। কহিল, ঘুম ভেঙে গেল বুঝি? যাবেই তো। রতন, তুই গলাটা একটু খাটো কর বাবা, নইলে আমি তো পারি নে। এই প্রকার অনুযোগ ও অভিযোগ কেবল রতনই একা নয়, বাড়িশুদ্ধ সকলেই আমরা অভ্যস্ত হইয়া গিয়াছিলাম। অতএব সেও চুপ করিয়া রহিল, আমিও তেমনি কথা কহিলাম না। দেখিলাম একটা বড় চাঙ্গারিতে চাল, ডাল, ঘি, তেল প্রভৃতি এবং আর একটা ছোট পাত্রে এতজ্জাতীয় নানাবিধ ভোজ্যবস্তু সজ্জিত হইয়াছে। মনে হইল এইগুলির পরিমাণ ও তাহাদিগকে বহন করিবার শক্তি সামর্থ্য প্রসঙ্গেই রতন প্রতিবাদ করিতেছিল। ঠিক তাই। রাজলক্ষ্মী আমাকে মধ্যস্থ মানিয়া বলিল, শোনো এর কথা, এই কটা চাল ডাল বয়ে নিয়ে যেতে পারবে না, এ যে আমি নিয়ে যেতে পারি রতন। এই বলিয়া সে হেঁট হইয়া স্বচ্ছন্দে বড় ঝুড়িটা তুলিয়া ধরিল। বাস্তবিক ভার হিসেবে মানুষের পক্ষে, এমনকি রতনের পক্ষেও এইগুলি বহন করিয়া লইয়া যাওয়া কঠিন ছিল না। কিন্তু কঠিন ছিল আর একটা কাজ।
ইহাতে তাহার মর্যাদাহানি হইবে। কিন্তু মনিবের কাছে লজ্জায় এই কথাটাই সে স্বীকার করিতে পারিতেছিল না। আমি তাহার মুখের পানে চাহিয়া অত্যন্ত সহজে এই কথাটা বুঝিতে পারিলাম। হাসিয়া কহিলাম, তোমার যথেষ্ট লোকজন আছে, প্রজারও অভাব নেই, তাদের কাউকে দিয়ে পাঠিয়ে দাও, রতন না হয় খালি হাতে সঙ্গে যাক। রতন অধোমুখে দাঁড়াইয়া রহিল। রাজলক্ষ্মী একবার আমার ও একবার তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া নিজেও হাসিয়া ফেলিয়া বলিল, হতভাগা আধা ঘণ্টা ধরে ঝগড়া করলে, তবু বললে না যে ওসব ছোট কাজ রতনবাবুর নয়। যা, কাউকে ডেকে আনগে। সে চলিয়া গেলে আমি জিজ্ঞাসা করিলাম, সকালে উঠেই এইসব যে? রাজলক্ষ্মী বলিল, মানুষের খাবার জিনিস সকালে পাঠাতে হয়, কিন্তু কোথায় পাঠানো হচ্ছে এবং তার হেতু? রাজলক্ষ্মী কহিল, হেতু মানুষ খাবে এবং যাচ্ছে বামুন বাড়িতে। কহিলাম, বামুনটিকে? রাজলক্ষ্মী হাসি মুখে ক্ষণকাল চুপ করিয়া রহিল। বোধ হয় ভাবল নামটা বলবে কি না, কিন্তু পরক্ষণেই কহিল, দিয়ে বলতে নেই, পুণ্যি কমে যায়। যাও, তুমি হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে এসো, তোমার চা তৈরি হয়ে গেছে। আমি আর কোনো প্রশ্ন না করিয়া বাহিরে চলিয়া গেলাম। বেলা বোধ হয় তখন 10টা। বাহিরের ঘরের তক্তপোষের উপর বসিয়া কাজের অভাবে একখানা পুরনো সাপ্তাহিক কাগজের বিজ্ঞাপন পড়িতেছিলাম। একটা অচেনা কণ্ঠস্বরের সম্ভাষণে মুখ তুলিয়া দেখিলাম আগন্তুক অপরিচিতই বটে। কহিলেন, নমস্কার বাবুমশাই। আমিও হাত তুলিয়া প্রতি নমস্কার করিয়া বলিলাম, বসুন। ব্রাহ্মণের অতিশয় দিনবেশ, পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, শুধু একখানি মলিন উত্তরীয়। পরিধানের বস্ত্রখানি তেমনই মলিন, উপরন্তু 2-3 স্থানে গ্রন্থি বাঁধা। পল্লীগ্রামের ভদ্র ব্যক্তির আচ্ছাদনের দীনতা বিস্ময়ের বস্তুও নয়। কেবলমাত্র ইহার উপরেই তাহার সাংসারিক অবস্থা অনুমান করাও চলে না। তিনি সম্মুখের বাঁশের মোড়াটার উপর উপবেশন করিয়া কহিলেন, আমি আপনার একজন দরিদ্র প্রজা। ইতিপূর্বেই আমার আশা কর্তব্য ছিল, ভারী ত্রুটি হয়ে গেছে। আমাকে জমিদার মনে করিয়া কেহ আলাপ করিতে আসিলে মনে মনে যেমন লজ্জিত হইতাম, তেমনি বিরক্ত হইতাম। বিশেষত ইহারা যে সকল নিবেদন ও আবেদন লইয়া উপস্থিত হইত এবং যে সকল বদ্ধমূল উৎপাতে ও অত্যাচারের প্রতিবিধান প্রার্থনা করিত, তাহাতে আমার কোনো হাতই ছিল না। ইহার প্রতিও প্রসন্ন হইতে পারিলাম না। বলিলাম, বিলম্বে আসার জন্য আপনি দুঃখিত হবেন না, কারণ একেবারে না এলেও আমি ত্রুটি নিতাম না, ওরকম আমার স্বভাব নয়, কিন্তু আপনার প্রয়োজন। ব্রাহ্মণ লজ্জিত হইয়া কহিলেন, অসময়ে এসে আপনার কাজে হয়তো ব্যাঘাত করলাম, আমি আরেক দিন আসব। এই বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। আমি বিরক্ত হইয়া কহিলাম, আমার কাছে আপনার কি প্রয়োজন বলুন। আমার বিরক্তিটা তিনি অনায়াসে লক্ষ্য করিলেন। একটু মৌন থাকিয়া শান্তভাবে বলিলেন, আমি সামান্য ব্যক্তি, প্রয়োজনও যৎসামান্য। মা ঠাকুরন আমাকে স্মরণ করেছেন, হয়তো তার আবশ্যক থাকতে পারে, আমার কিছু নেই। জবাবটা কঠোর কিন্তু সত্য, এবং আমার প্রশ্নের তুলনায় অসঙ্গতও নয়। কিন্তু এখানে আসিয়া পর্যন্ত নাকি এরূপ জবাব শুনাইবার লোক ছিল না। তাই ব্রাহ্মণের প্রত্যুত্তরে কেবল বিস্ময়াপন্ন নয়, সহসা ক্রুদ্ধ হইয়া উঠিলাম। অথচ মেজাজ আমার স্বভাবত রুক্ষও নয়, অন্যত্র কোথাও এ কথায় কিছু মনেও হইত না। কিন্তু ঐশ্বর্যের ক্ষমতা জিনিসটা এতই বিশ্রী যে সেটা পরের ধার করা হইলেও তাহার অপব্যবহারের প্রলোভন মানুষ সহজে কাটাইয়া উঠিতে পারে না। অতএব অপেক্ষাকৃত ঢের বেশি রূঢ় উত্তরই হঠাৎ মুখে আসিয়া পড়িয়াছিল। কিন্তু ঝাঁজটা তার উৎক্ষিপ্ত হইবার পূর্বেই দেখিলাম পাশের দরজাটা খুলিয়া গেল এবং রাজলক্ষ্মী তাহার পূজার আসন হইতে অসমাপ্ত আহ্নিক ফেলিয়া রাখিয়াই উঠিয়া আসিল। দূর হইতে সসম্ভ্রমে প্রণাম করিয়া কহিল, এরই মধ্যে উঠবেন না, আপনি বসুন, আপনার কাছে আমার অনেক কথা আছে।
ব্রাহ্মণ পুনরায় আসন গ্রহণ করিয়া বলিলেন, মা, আপনি তো আমার সংসারের অনেক দিনের দুশ্চিন্তা দূর করে দিলেন। এতে প্রায় আমাদের 15 দিনের খাওয়া চলে যাবে। কিন্তু সম্প্রতি অকাল চলছে, ব্রত নিয়ম কিছুরই দিন নেই। ব্রাহ্মণী আশ্চর্য হয়ে তাই জিজ্ঞাসা করছিলেন। রাজলক্ষ্মী সহাস্যে কহিল, আপনার ব্রাহ্মণী কেবল বারব্রতের দিনগুলোই শিখে রেখেছেন, কিন্তু প্রতিবেশের তত্ত্ব নেবার কালাকাল বিচারটা আমার কাছে শিখে যেতে বলে দেবেন। ব্রাহ্মণ কহিলেন, এত বড় সিধেটা কি তাহলে মা? প্রশ্নটা তিনি শেষ করিতে পারিলেন না, অথবা ইচ্ছা করিয়াই করিলেন না। কিন্তু আমি এই দাম্ভিক ব্রাহ্মণের অনুক্ত বাক্যের মর্মটা সম্পূর্ণ উপলব্ধি করিলাম। কিন্তু ভয় হইল, আমারই মতো না বুঝিয়া রাজলক্ষ্মী হয়তো একটা শক্ত কথা শুনিবে। লোকটার একদিকের পরিচয় এখনো অজ্ঞাত থাকিলেও আর একদিকের পরিচয় ইতিপূর্বেই পাইয়াছিলাম। সুতরাং এমন ইচ্ছা হইল না যে আমারই সম্মুখে আবার তাহার পুনরাবৃত্তি ঘটে। শুধু একটা সাহস ছিল এই যে কেহ কোনোদিন মুখোমুখি রাজলক্ষ্মীকে নিরুত্তর করিয়া দিতে পারিত না। ঠিক তাহাই হইল। এই বিশ্রী প্রশ্নটাকেও সে অত্যন্ত সহজে পাশ কাটাইয়া গিয়া হাসিয়া বলিল, না হলে এ কথার জবাব তাকেই দিয়ে আসতাম। এতক্ষণে বুঝিলাম ইনিই যদুনাথ কুশারী, অধ্যাপক মানুষ। প্রিয়তমার মেজাজের উল্লেখে নিজের মেজাজ হারাইয়া ফেলিলেন। হা হা করিয়া উচ্চ হাস্যে ঘর ভরিয়া প্রসন্ন চিত্তে বলিলেন, না মা, রাগী হব কেন? নিতান্তই সোজা মানুষ, আমরা দরিদ্র। আপনি গেলে তো তার উপযুক্ত সম্মান করতে পারবো না, তিনিই আসবেন। একটু সময় পেলে আমিই তাকে সঙ্গে করে নিয়ে আসব। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিল, তর্কালঙ্কার মশাই, আপনার ছাত্র কটি? কুশারী বলিলেন, 5টি। এদেশে বেশি তো পাবার জন্যেই, অধ্যাপনা কেবল নামমাত্র। সব কটিকেই খেতে পড়তে দিতে হয়? না, বিজয় তো দাদার ওখানে থাকে, একটির বাড়ি গ্রামের মধ্যেই। কেবল 3টি ছাত্র আমার কাছে থাকে। রাজলক্ষ্মী একটুখানি চুপ করিয়া থাকিয়া অপূর্ব স্নিগ্ধ কণ্ঠে বলিল, এই দুঃসময়ে এত সহজ নয় তর্কালঙ্কার মশাই। ঠিক এই কণ্ঠস্বরের প্রয়োজন ছিল না, না হইলে অভিমানী অধ্যাপকের উত্তপ্ত হইয়া ওঠার কিছুমাত্র বাধা ছিল না। অথচ এবার তাহার মনটা একেবারে ওদিক দিয়াই গেল না। অতি সহজেই গৃহের দুঃখ দৈন্য স্বীকার করিয়া ফেলিলেন। বলিলেন, কি করে যে চলে সে কেবল আমরা 2টি প্রাণীই জানি। কিন্তু তবু তো ভগবানের উদয়স্ত আটকে থাকে না মা, তাছাড়া উপায় কি? অধ্যয়ন অধ্যাপনা তো ব্রাহ্মণেরই কাজ। আচার্যদেবের কাছে যা পেয়েছি সে তো কেবল ন্যস্ত ধন, আর একদিন সে তো ফিরিয়ে দিতেই হবে মা। একটু স্থির থাকিয়া পুনশ্চ কহিলেন, একদিন এই ভার ছিল দেশের ভূস্বামীর উপর, কিন্তু এখন দিনকাল সমস্তই বদলে গেছে। সে অধিকারও তাদের নেই, সে দায়িত্বও গেছে। প্রজার রক্ত শোষণ করা ছাড়া আর তাদের কোনো করণীয়ই নেই। তাদের ভূস্বামী বলে মনে করতেই এখন ঘৃণাবোধ হয়। রাজলক্ষ্মী হাসিয়া বলিল, কিন্তু ওদের মধ্যে যদি কেউ কোনো প্রায়শ্চিত্ত করতে চায় তাতে যেন আবার বাধা দেবেন না। কুশারী লজ্জা পাইয়া নিজেও হাসিলেন। কহিলেন, বিমনা হয়ে আপনার কথাটা আমি মনেই করিনি, কিন্তু বাধা দেব কেন? সত্যিই তো আপনাদের কর্তব্য। রাজলক্ষ্মী কহিল, আমরা পূজা আর্চা করি, কিন্তু একটা মন্ত্র হয়তো শুদ্ধ আবৃত্তি করতে পারি না। এও কিন্তু আপনার কর্তব্য, তা স্মরণ করিয়ে দিচ্ছি। কুশারী হাসিয়া বলিলেন, তাই হবে মা। এই বলিয়া তিনি বেলার দিকে চাহিয়া উঠিয়া পড়িলেন। রাজলক্ষ্মী তাহাকে ভূমিষ্ঠ প্রণাম করিল। যাইবার সময় আমিও কোনো মতে একটা নমস্কার সারিয়া লইলাম। তিনি চলিয়া গেলে রাজলক্ষ্মী কহিল, আজ তোমাকে একটু সকাল সকাল নাওয়া খাওয়া সেরে নিতে হবে। কেন বলো তো? দুপুরবেলা একবার সুনন্দার বাড়িতে যেতে হবে।
একটু বিস্মিত হইয়া কহিলাম, কিন্তু আমাকে কেন? তোমার বাহন রতন আছে তো? রাজলক্ষ্মী মাথা নাড়িয়া বলিল, ও বাহনে আর কুলোবে না। তোমাকে সঙ্গে না নিয়ে আর কোথাও আমি এক পাও নড়ছি নে। বলিলাম, আচ্ছা, তাই হবে। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।